আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য, তো সেই প্রোগ্রামটাতে দুটো ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন। তো প্রথমে আপনারা থাম্বনেল দেখে ক্লিয়ার হতে পারছেন ভিডিওর মূল থিমটা কী। অবশ্যই কিছু ভুল আগে পরে আবেদনের সময় হয়ে যায়, যে ভুলগুলোর কারণে আপনার ভর্তি বাতিল হতে পারে। এটা আমাদের মূল আলোচনার বিষয়, এবং সাথে যেহেতু এখানে ভর্তি পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হচ্ছে না, যার কারণে আপনি মেধা তালিকায় কিভাবে আসবেন সেটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে থাকছে। এবং এছাড়াও এখানে যে কয়েকটা প্রোগ্রাম নিয়ে এই ডিগ্রি প্রোগ্রামটা সাজানো, ওই ওই প্রোগ্রামগুলোর মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট সেটাও আলোচনায় থাকছে এই ভিডিওতে। তো প্রথমেই আমরা একটা সংক্ষিপ্ত ওভারভিউ নিয়ে নিই এই সার্কুলারটার। এখন অনেকেই সার্কুলার দেখেছেন, অনেকে দেখেননি, অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন নাই, বা কত মানে কিছু কিছু জায়গায় বুঝতে একটু সমস্যা হইতেই পারে। তো যার কারণে সার্কুলারটা ওভারভিউ নিয়ে আমরা পুরা আমাদের কন্টেন্টটার দিকে ফোকাস করব। তো প্রথমেই এখানে একটা যোগ্যতার বিষয় দেখতে পাচ্ছেন আপনারা, যে এই 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 প্রোগ্রামে ভর্তির জন্য আপনাকে যে যোগ্যতা বা শর্ত ফুলফিল করতে হবে। তো ন্যাচারালি আমাদের যে বিষয়টা থাকে, আমরা এসএসসি বা এইচএসসি যারা পরীক্ষা শেষ করে ফেলেছি, আমরা এই প্রোগ্রামগুলোতে যারা উত্তীর্ণ হয়েছি, তারা এই ডিগ্রির যে প্রোগ্রামটা সেখানে আমরা এনরোল করতে পারবো। আমাদের এখানে কোনো সিজিপি এর বাধা ধরার কোনো নিয়ম নাই। মানে আপনি জাস্ট 20, 21, 22 সালে যদি এসএসসি কমপ্লিট করতে পারেন এবং 22, 23, 24 সালে যদি এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই তো গেল যোগ্যতার বিষয়, এটাই ছিল মূল বিষয় যোগ্যতা। আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন, কিন্তু ওইটা অত বেশি আলোচ্য বিষয় না। তো মূল বিষয়টা আপনারা যতটুকু জানছেন এনাফ। এখন এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো। তো আপনাকে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে এখানে যাইতে হবে। তো সেই ধাপগুলোর শুরুর ধাপটাই হচ্ছে আপনাকে অনলাইনে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে একটা নিজের পোর্টাল তৈরি করতে হবে। পোর্টাল তৈরি করতে হবে বলতে এমন জটিল কোনো কিছু না। আপনাকে গিয়ে জাস্ট একটা লগ ইন করে আপনার অনলাইনে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। ওখানে প্রয়োজনীয় যে তথ্যগুলো চাওয়া থাকবে সেগুলো আপনাকে দিতে হবে, যে ডকুমেন্টসগুলো চাবে সেগুলো সফট কপি আপনাকে দিতে হবে। তো এই অনলাইনে আবেদন পূরণ এবং প্রিন্ট করার জন্য একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে এখানে। সেটা হচ্ছে গিয়ে আপনার 16/9/2025 থেকে 15/10/2025 এই সময়টার মধ্যে। তো এই সময়টার মধ্যেই আপনি আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে, এবং সাথে সাথে আপনাকে প্রিন্ট আউটটাও করে ফেলতে হবে। এবং আবেদন ফির জন্য 400 টাকা আপনার কলেজে গিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের সুযোগ থাকলে যে প্রসেসটা কলেজ অফার করবে সেখানে সেই প্রসেসে আপনাকে জমা দিতে হবে ফিসটা। এবং 17/9/2025 এবং 19/10/2025 মধ্যে। এবং আপনার অনলাইন আপনার কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করতে হবে। শুধু আবেদন করলে হবে না, সেটা আপনাকে নিশ্চয়ন করতে হবে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা মূলত সায়েন্স, কমার্স, আর্টস তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে আসি। তো তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও এখানে আপনার ডিগ্রি করার জন্য কয়েকটা প্রোগ্রাম আছে। আপনি আসলে কোন প্রোগ্রামটা বেছে নেবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে, এই আলোচনা শেষে আপনি ইনশাল্লাহ ডিসিশন নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রামগুলো, যেমন ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, স্পোর্টস, গার্হস্থ্য অর্থনীতি, মিউজিক। তো এখন এই বিষয়গুলো চুজ করার আগে আমাদেরকে জেনে আসতে হবে যে আমরা যে সায়েন্স, কমার্স, আর্টস ব্যাকগ্রাউন্ডের আছি, কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন সাবজেক্টে কী পরিমাণ সিট
বরাদ্দ করা আছে। তো এইটা জানতে হবে এবং পাশাপাশি কোন প্রোগ্রামে কোন সাবজেক্টটা পড়াইতে মানে মানে তারা অফার করছে আপনাকে পড়তে হবে এবং সেই সাবজেক্টের প্রতি আপনার ভালোবাসা আছে কিনা। তো সেই সাবজেক্টগুলো একটু অ্যাট এ গ্লেন্স দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে বিএ বলেন, বিএসএস বলেন, বিএসসি বলেন, বিবিএস বলেন, প্রত্যেকটা প্রোগ্রামেই কিছু আবশ্যিক বিষয় আছে। স্বাধীন বাংলাদেশ, অভ্যুদয়ের ইতিহাস, বাংলাদেশের বাংলা জাতীয় ভাষা, ইংরেজি, এই তিনটা বিষয় আবশ্যিক থাকছে প্রত্যেকটাতেই, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে মানে সাবজেক্টিভ যে বিষয় আছে, যেমন ব্যাচেলর অফ আর্টস যে সাবজেক্টগুলো নিয়ে সাজানো, সেখান থেকে আপনাকে কিছু সাবজেক্ট চুজ করতে দিবে এই জায়গাটাতে। সেই সাবজেক্টগুলোর প্রতি আপনার ভালোবাসা আছে কিনা বা ভালো লাগা আছে কিনা সেগুলো আগেই আপনাকে নিজের মধ্যেই ব্রেন স্টেমিং করে মানে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো আপনি প্রথমে খেয়াল করবেন যে এখানে গুচ্ছ আছে 5টা, এখানে বলে দেওয়া আছে 3টা গুচ্ছ থেকে যে কোনো 3টা গুচ্ছ আগে চুজ করবেন। 3টা গুচ্ছ থেকে একটি করে, প্রত্যেকটা গুচ্ছ থেকে একটা করে 3টা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। সহজ করে যদি বলি, ক গুচ্ছ থেকে আপনাকে বাংলা যদি চুজ করেন, খ গুচ্ছ থেকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, এবং গ গুচ্ছ থেকে ধরেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, আপনার সাবজেক্ট চয়েস শেষ। তো এই জায়গাটাতে আপনার আরও অনেকগুলো সাবজেক্ট আছে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো প্রত্যেকটা সাবজেক্ট আপনি একটু চিন্তা করবেন নিজের মধ্যে যে আসলে এগুলো আমার ভালো লাগে কিনা, এগুলোতে আমাকে পড়তে গেলে আমি ওই রকম মার্কস উঠাইতে পারবো কিনা, রেজাল্ট ভালো করতে পারবো কিনা, বা এগুলোর মানে ক্যারিয়ারে কেমন মানে প্রভাব ফেলবে এই সাবজেক্টগুলো। তো এখন এর পাশাপাশি এটা একটা মানবিকের প্রোগ্রাম হইলেও এখানে অন্য প্রোগ্রামগুলোও সুযোগ পাচ্ছে অংশ নেওয়ার। তো দেখি কোনটা কত পার্সেন্ট। মানবিক 60%, বিজ্ঞান শাখা 20%, ব্যবসায় শিক্ষা 20%। তো এর পরবর্তীতে বিএসএস, মানে এটা সোশ্যাল সায়েন্সের একটা প্রোগ্রাম। তো এখানে মানবিক থেকে ওই 60%, বিজ্ঞান 20 এবং ব্যবসায় শিক্ষা 20, এইরকম সুযোগ থাকছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ঐচ্ছিক বিষয়, দুঃখিত, মানে আবশ্যিক বিষয়গুলো ওই আগের মতোই আছে, জাস্ট মানে যেগুলো আপনি এই সাবজেক্টের রিলেটেড যে মানে বিষয়গুলো আপনাকে পড়তে হবে, যেগুলো আপনাকে বাছাই করে নিতে হবে এই কোর্সে ভর্তি হওয়ার সময়। তো সেখানে আপনি কোনটা কোনটা বাছাই করবেন, এখানে যেমন বলে দেওয়া আছে ক গুচ্ছ থেকে 2টি, খ গুচ্ছ থেকে 1টি, মোট 3টি সাবজেক্ট আপনাকে নিতে হবে। 2টা গুচ্ছ থেকে জাস্ট আপনি 3টা সাবজেক্ট চয়েস করে নেবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন যে যেখানে 2টা নিতে বলছে সেখানে 3টা নেওয়ার সুযোগ নাই, বা যেখানে একটা নিতে বলছে সেখানে 2টা নেওয়ার সুযোগ নাই। তো এখন রাষ্ট্রবিজ্ঞান যদি কারো ভালো লাগে বা অর্থনীতি কারো ভালো লাগে, এই পাশে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি যদি কারো ভালো লাগে, দেন সে এটা চিন্তা করবেন। তো এর পরবর্তী যে বিষয়গুলো আসছে, বিএসসির বিষয়টা। বিএসসিতে আসলে 100%ই বিজ্ঞান শাখার স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবেন। তো অনেকে এখানে চিন্তা করতে পারেন যে অন্যান্য সাবজেক্টে ছোট্ট হইলেও একটু সুযোগ আছে অন্য ডিপার্টমেন্টে ঢোকার, কিন্তু এখানে সুযোগ নাই কেন? কারণ এখানে আপনাকে পড়তে গেলে অবশ্যই পদার্থবিজ্ঞান এবং গণিত পড়তে হবে। তো আপনি যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ডের, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন, আপনাকে এখানে সুযোগ দিলেও আপনি ভালো করার মানে এখানে সম্ভাবনা নাই, কারণ এটা আপনার জন্য বেসিক্যালি না। কারণ এসএসসি এইচএসসিতে পড়ার পর আরও আপার লেভেলে পড়ার জন্য আপনাকে এই প্রোগ্রামটা সাজানো হয়েছে। সো আপনি যদি ভিতটাই ভালো না থাকে, আপনি এখানে মানে কিছুই বুঝতে পারবেন না। সো মানে যারা কারিকুলাম সাজায় তারা সেভাবে এটা ডেকোরেট করেছে। তো সেক্ষেত্রে বিজ্ঞান শাখার স্টুডেন্টরা এখানে এনরোল করতে পারবেন এবং আবশ্যিক বিষয়ের সাথে সাথে এই বিষয়গুলো চুজ করে নিতে পারবেন, যে ক গুচ্ছ থেকে 2টা, খ গুচ্ছ থেকে 1টা। যেমন পদার্থবিজ্ঞান এবং গণিত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, খ গুচ্ছ থেকে বাছাই করার সুযোগ আছে। এরপরে গ গুচ্ছ থেকে বাছাই করার সুযোগ, তারপরে আপনার ঘ গুচ্ছ থেকে একটা সাবজেক্ট নিতে পারবেন। তো আপনার মনের মতো সাবজেক্ট যেগুলো আপনার মানে আগ্রহ লাগে বা আপনি ইন্টারেস্ট ফিল করেন সেগুলো আপনি নিতে পারেন। তো এই সাবজেক্টগুলো আলোচনা করছে এই কারণে যেন জাস্ট অনেকে দেখা যাবে যে পড়ে দেখা লাগবে, এই জন্যই আর কি অত ডিটেলস কেউ পড়তে চায় না। তো একটু আপনাদেরকে নোটিস করানোর জন্য যেন আপনাদের ডিসিশন মেক করতে ইজি হয়, তো এই জন্য এই আলোচনাটা। তো বিবিএস, তো এটা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিসে কিন্তু মানবিকরা 10% সুযোগ পাচ্ছে, বিজ্ঞান শাখাও কিন্তু 20% পাচ্ছে, আর ব্যবসায়ী শাখার জন্য 70% আছে।
এখানেও মানে আপনার যে বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে, ক গুচ্ছ থেকে কোন সাবজেক্ট, কয়টা সাবজেক্ট নিতে পারবেন খ গুচ্ছ থেকে, তো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং। তো কমার্সের এই সাবজেক্টগুলো যাদের মানে অ্যাটাক করে তারা আপনারা চাইলে এটা এনরোল করতে পারেন, যাদের সুযোগ আছে। তো এরপরে আসছে ব্যাচেলর অফ স্পোর্টস। তো এখানে ওইভাবে কোনো কোটা বা আসন সংরক্ষিত করা নাই যে কোন ডিপার্টমেন্ট থেকে কত, এখানে সবাই তার মেধার ভিত্তিতে, মেধার স্কোরের মাধ্যমে ভর্তি হইতে পারবে। তো উচ্চ মাধ্যমিক এবং সমমান পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে ক্রিয়া থাকতে হবে, জাস্ট এই এই মানে কি বলবো, ব্যাচেলর অফ স্পোর্টসের জন্য। তো ব্যাচেলর অফ মিউজিকের ক্ষেত্রেও একই রকম কথা, এবং বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতির জন্য একই রকম কথা। তো এই তো গেল সম্পূর্ণ বিষয় আলোচনা। তো এখন আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে একটু ডিসিশন মেক করার চেষ্টা করি। যারা আর্টসে আছেন, মানে আমার ব্যক্তিগত পরামর্শ, তারা যদি কর্পোরেট লেভেলে আসতে চান, যে কর্পোরেট লেভেলে জব করবেন, বেসরকারি কোম্পানিগুলোতে জব করবেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে তারা ওই 10% যে সুযোগ আছে সেটা কাজে লাগান, আপনারা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিসে সুইচ করে ফেলেন। তো সেক্ষেত্রে আশা করি অনেক ভালো হবে। তো এর পরবর্তীতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা সায়েন্সের বিষয়গুলো একটু আগে দেখে আসলেন, যারা ওই বিষয়গুলো তার পড়তে ইচ্ছুক না বা ভাল লাগতেছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আছে কি বলবো, কমার্স ব্যাকগ্রাউন্ডের আসা বা আর্টসে আসা। তবে আমি তাদেরকে সাজেস্ট করব, যদি আপনি সায়েন্স থেকে সুইচ করেন, আপনি বিজনেসে আসেন, কিন্তু আর্টসে আমি এই কারণে বলতেছি না যাওয়াই ভালো, কারণ আর্টসে গেলে অবশ্যই আপনাকে শিক্ষকতা পেশাটা বেছে নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, অথবা কর্পোরেট লেভেলে যাইতে গেলেও একটু চ্যালেঞ্জিং বিষয় হইতে পারে। কিন্তু আপনি সায়েন্স, আপনি চাইলে বিজনেসে আসতে পারেন, বিজনেসে আপনার জন্য 20% সুযোগ আছে, কিন্তু খুব ভালো হয় যদি আপনি আপনার সেক্টরেই থেকে যান। কিন্তু যদি এখানটাই ভালো না লাগে, আপনি বিজনেসে আসতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এর পরবর্তীতে যারা বিজনেসে আছেন, তারা যদি মনে করেন যে আমার ম্যাথগুলো ভালো লাগতেছে না, আমি জাস্ট মেমোরাইজিং করে যাব, তারা চাইলে আর্টসের 2টা সাবজেক্ট আছে, সোশ্যাল সায়েন্স এবং ব্যাচেলর অফ আর্টস। এখানে আমরা এই মুহূর্তে এখন যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি মেধা তালিকায় কীভাবে আসবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এখানে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে না, এখন অবশ্যই মানে এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক, এখানেও আপনাকে মেধা তালিকায় আসতে হচ্ছে। তাহলে মেধা তালিকায় আসার ক্রাইটেরিয়াটা কি, সেইটা সম্পর্কে আপনার একটু অবগত থাকতে হবে। যদি অবগত থাকতে পারেন এই বিষয়ে, তাহলে অনেকটা রিল্যাক্স থাকবেন আপনি। তো এখন এখানে মূলত 2টা জায়গা থেকে আপনাকে মানে যাচাই বাছাই করা হবে। একটা হচ্ছে এসএসসিতে যে মার্কসটা আপনার প্রথমেই আপনাকে মানে বিচার করা হবে জিপিএর মানে, পরবর্তীতে আমি ধাপে ধাপে আসছি। তো যারা এসএসসি এবং এইচএসসিতে মানে এখানে বলেই দিয়েছে যে এসএসসির জিপিএ 40%-এ কাউন্ট হবে, এইচএসসিরটা 60%-এ, এবং এখানে যারা এসএসসি এবং এইচএসসির জিপিএতে আগায় থাকবে তারাই মেধাক্রমে মেধা তালিকায় উপরের দিকে থাকবে। তো আমি একটু আরও সহজ করে যদি বলি, যে ধরেন আপনার প্রতিপক্ষের বা আপনার মানে যে আদার্স ক্যান্ডিডেটগুলো আছে তাদের মধ্যে কারো এসএসসিতে জিপিএ 5 আছে, এইচএসসিতেও জিপিএ 5 আছে, এবং দেখা গেল যে 2টা মিলায় মানে 60-40% মানে এটা কনভার্ট করে আপনার তার মার্কস আসলো 5-এ 5, তাহলে সে আগায় থাকতেছে। এখন দেখা গেছে কারো এসএসসিতে জিপিএ 5 আছে, এইচএসসিতে 4.8 আছে, তো তখন সে কিছুটা পিছিয়ে যাবে। তখন মানে ক্যালকুলেশন করবে যে এসএসসিতে 40%-এ কনভার্ট করলে দেখা যায় যে 5-2-এ চলে আসে, এবং 4.8কে 60%-এ কনভার্ট করলে দেখা যায় যে 2.88-এ চলে আসে, যার কারণে ওভারঅল স্কোরটা 4.88 দ্বারাই দেখা যাচ্ছে সে মেধাক্রমে দ্বিতীয় হয়ে গেল। এখন যদি কখনো এমন হয় যে আমার সিটের তুলনায় যে ক্যান্ডিডেট আছে তারা উভয়ই জিপিএর মাপকাঠিতে সেম স্কোর, এখন আমি কাকে বাদ দেব কাকে নিব, তো সেক্ষেত্রে জিপিএ 5 দুইজনেরই থাকলে এই মানে সমান সমান যখন অবস্থান হয়ে দাঁড়াবে, তখন এখান থেকে বাছাই করার জন্য তারা পরবর্তী একটা ধাপে চলে যাবে, সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত নাম্বার। এটাকে তারা আবার
40-60-তে মানে কনভার্ট করার চেষ্টা করবে। করার পরে যারা মানে এই স্কোরটাতেও মানে দেখা যাবে যে একটা কম্পেয়ারের চেষ্টা করবে, যার স্কোর বেশি হবে সে একে থাকবে, যার স্কোর কম হবে সে পরে মানে ইতে থাকবে, সিরিয়ালে থাকবে। তো দেখা গেল যে যদি কখনো এমন হয় যে এসএসসি এইচএসসির যে টোটাল স্কোর এটাকে 60-40-তে নেওয়ার পর, ধরেন এসএসসির স্কোরটা 820, এটাকে 40%-এ ক্যালকুলেট করতেছে, আসতেছে 328, এবং 880 এইচএসসির টোটাল স্কোর এটাকে 60%-এ নিলে আসছে আপনার 516। তো এভাবে কনভার্ট করার পর যখন একটা টোটাল স্কোর পাবে, ধরেন কারো স্কোর হয়েছে 844 এবং কারো স্কোর হয়েছে 814, তো এখন কাকে বাদ দেবে, মানে কাকে বাদ দেবে কাকে নেবে এটা আর টেনশনের কিছু নাই, কারণ অলরেডি একজন আগায় একজন পিছায়, তো সেক্ষেত্রে আর জটিলতা নাই। কিন্তু সেক্ষেত্রে উভয়েরই স্কোর যদি এখানেও সেম হয়, উভয়ই যদি মানে সেম স্কোর এখানেও পেয়ে যায়, এসএসসি এইচএসসি পাওয়াটা অস্বাভাবিক কিছু না, তখন আবার এত সহজে আবার বাদ দেওয়া যাচ্ছে না, তখন আবার আরেকটা ক্রাইটেরিয়াতে তারা যাবে। তখন হচ্ছে বয়সটা আসলে কার কম কার বেশি। যদি তৃতীয় ধাপে যদি এমন দেখা যায় যে দুইজনেরই স্কোর সমান, এখন সেক্ষেত্রে বয়স যার কম সে এগিয়ে থাকবে, বয়স যার বেশি সে পিছিয়ে থাকবে। তো এই তো গেল টোটাল আপনাকে সিলেকশনের প্রসেস। এখন যে বিষয়টা আমরা জানবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভুলগুলোতে আপনার ভর্তি বাতিল হইতে পারে। তো অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার ভর্তি বাতিলের আশঙ্কা থাকবে না। তো প্রথমেই যেটা বলি যে দ্বৈত ভর্তিটা কি। ধরেন এই মুহূর্তে আপনি কোনো একটা প্রোগ্রামে ভর্তি আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন আপনি আবার এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন। তো যদি আবেদন করে ফেলেন তাহলে দ্বৈত ভর্তির প্রক্রিয়ায় এসে আপনার ভর্তিটা দুইটাই বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং ধরেন গত বছর এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন, এখন কোনো কারণে ভালো লাগতেছে না সাবজেক্ট বা কলেজ, তো আপনি নতুন করে আবার করতে চাচ্ছেন, তো আগেরটা বাতিল না করে এখন নতুন করে যদি আবার করেন দেন আপনার কিন্তু দুইটাই বাতিল হয়ে যাবে। তো অবশ্যই সুযোগ আছে বাতিল করার, বাতিল করে বাতিলের একটা ফিস আছে সেটা জমা দিয়ে প্রসেস মেনটেন করে বাতিল করে দেন নতুন করে করেন, অসুবিধা ইনশাল্লাহ হবে না। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা জেন্ডার সিলেক্টে ভুল করি অনেক সময়। তো দেখা গেছে যে আপনি যদি জেন্ডার সিলেক্টে ভুল করেন, এখন দেখা যাচ্ছে আপনি সব ঠিকঠাক মতো পূরণ করছেন, এখন জেন্ডারে মেলের জায়গায় ফিমেল দিয়েছেন, এখন বা ফিমেলের জায়গায় মেল দিয়ে ফেলছেন, এখন আপনি সিলেক্ট করতেছেন মহিলা কলেজ, এখন ফিমেলের জায়গায় যে আপনি মেল দিলেন, তো আপনার তখন তো মহিলা কলেজে আপনার পক্ষে মানে এনরোল করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনার ভর্তিটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং যতগুলো মানে আপনার সনদ চাইছে প্রত্যেকটারই সফট কপি যেখানে যেখানে আপলোড করতে হবে সাইজ মেনটেন করে আপলোড করবেন। হ্যাঁ, অবশ্যই স্ক্যান করে সাইজ মেনটেন করে আপলোড করবেন, তাহলে ইনশাল্লাহ এই ঝুঁকি থেকে বাঁচতে পারবেন। এবং ছবির অনেক সময় ফরম্যাটের সমস্যা হয়, তো তাদের নির্ধারিত যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে ছবি আপলোড করবেন। এবং ভর্তি ফর্মে অবশ্যই মানে পাসিং ইয়ারগুলো ভুল দেবেন না, পাসিং ইয়ারগুলো সনদ দেখে, হ্যাঁ অনেক সময় আমরা পাসিং ইয়ারে ভুল করার কারণে আমাদের জটিলতার সৃষ্টি হয়। তো পাসিং ইয়ারটা সঠিকভাবে দেখে পূরণ করার চেষ্টা করবেন, এটা আমার রেকমেন্ডেশন থাকবে আপনাদের প্রতি। তো আশা করি যে তথ্যগুলো চাবে তথ্যের মধ্যে যদি আপনার ভুল না থাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আশা করি আপনি মেধার ক্রাইটেরিয়াতে ফুলফিল করলে মেধা তালিকায় আসতে পারবেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হতে পারবেন। এবং অবশ্যই মাথায় রাখবেন যে আপনার আবেদন ফর্ম জমা দেওয়ার পর আপনার প্রিন্ট আউট করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, ওই ডেটের পরে আপনি ওয়েবসাইটে ঢুকে প্রিন্ট করতে পারবেন না, তো আপনাকে ওই ডেটের মধ্যে প্রিন্ট করতে হবে। তো এই তো গেল সম্পূর্ণ বিষয়। তো